দরজায় অনবরত কড়াঘাতে আরুর ঘুম ভেঙে গেল। পাশে তাকিয়ে দেখলো ইমতিয়াজ ঘুমাচ্ছে। আওয়াজ বেড়েই যাচ্ছে। যখন দরজা না খুলে দিলে বোধহয় অনর্থ হয়ে যাবে। আরও দ্রুত দরজা খুলে দিল। অমনি হুড়মুড়িয়ে কেউ একজন আরুকে জাপটে ধরে। আরুর অবস্থা দেখার মতো। এমনভাবে জাপটে ধরেছে মনে হয় তাকে মেরেই ফেলবে। মেয়েটা ছাড়তেই আরও এতক্ষণ ধরে আটকে রাখা শ্বাস ছাড়ে। তাকালো মেয়েটার দিকে। এই মেয়েকে আরও চেনে না। কাল রাতেও দেখেছে বলে মনে হয় না। মেয়েটাকে আরেকবার ভালোভাবে দেখে নিল। শ্যামবর্ণ মুখশ্রীর পাতলা গড়নের একটা মেয়ে ওর সামনে দাঁড়িয়ে আছে। বয়স বেশি হলে 15 কি 16। চেহারাটা অনেকটা ইমতিয়াজের মতো। মেয়েটা যে অনেক চঞ্চল স্বভাবের তা ইতিমধ্যেই আরো বুঝে গিয়েছে। মেয়েটা আরোকে পুনরায় জড়িয়ে ধরে বলল, কেমন আছো ভাবি? বাসর কেমন কাটলো? প্রথম প্রশ্নে আরো মুচকি হাসলেও পরের প্রশ্নে থতমত খেয়ে গেল। সাথে লজ্জাও পেল। হুট করে এমন প্রশ্নের সম্মুখীন হতে হবে তা ভাবেনি। আরও জবাবে কি বলবে বুঝে উঠতে পারল না। বলা বাহুল্য এমন অস্বস্তিকর পরিস্থিতিতে আরও কখনোই পড়েনি। প্রথম দেখায় মেয়েটা যে ওকে এমন লজ্জা দেবে তা যদি ঘুণাক্ষরেও টের পেত তাহলে আজ দরজা না খুলে খিল দিয়ে রাখত। রাহি, আমি ওঠার আগেই রুম থেকে বের হয়ে যাবে, নয়তো নয়তো কি? নয়তো আমি উঠলে তোমাকে বুঝাবো বেয়াদব মেয়ে। হুমায়রাকে কী সব জিজ্ঞেস করেছো? ইমতিয়াজের কথা শুনি আহি আকাশ থেকে পড়ার ভান করে বলল, ও মা, আমি আবার তোমার বউকে কি বললাম? একটু কেসেই আবার বলল, হুম হুম, এই হুমায়রাটা আবার কে ভাই? আমি যতদূর জানি ভাবিকে সবাই আরু বলেই ডাকে, মানে ভাবির নাম আরু। তবে তুমি হুমায়রা কেন ডাকছো? ইমতিয়াজ একই স্বরেই বলল, এত মানে তোমার বুঝতে হবে না। আমার বউ, আমার যা ইচ্ছে তাকে সে নামেই ডাকবো। রাহি টিপ্পনি কেটে বলল, সে তুমি ডাকতেই পারো। রাহির এমন কথায় ইমতিয়াজের কিছু যায় না এলেও আরও যেন লজ্জায় মুখ লুকানোর জায়গা খুঁজে পেল না। মেয়েটা কি ওকে লজ্জা দিতে এসেছে? আর এই লোকই বা এমন কেন? কাকে কোন কথা বলতে হয় সে বোধটুকু নেই দেখছি। রাহি এবার আরুর দিকে তাকিয়ে বলল, আমি তো আমার পরিচয় দিতেই ভুলে গেলাম। তুমি নিশ্চয়ই আমাকে চিনতে পারোনি। আমি ইমতিয়াজ ভাইয়ার ওয়ান অ্যান্ড ওয়ানলি ফুফুর দুই মাত্র মেয়ের রাহিতা জামান। তুমি নিশ্চয়ই এসব বলতে এখানে আসোনি। যা বলতে এসেছো তা বলে চট জলদি কেটে পড়ো। ইমতিয়াজের কথায় রাহি থামলো। সে তো এসেছিল আরুকে ডাকতে, মাথা খেয়ে পাঠিয়েছে নতুন ভাবিকে নিয়ে নিচে যেতে। আর সে কিনা তা না করে শুধু শুধু বাজে বকছে। মা জানতে পারলে তার খবর খারাপ করে ছাড়বে। রাহি আর কিছু না বলে আরুকে নিচে যাওয়ার জন্য তাড়া দেয়। আরও একেবারে ফ্রেশ হয়ে বাহিরে আহির সাথেই নিচে নেমে এলো। পরনের শাড়িটাও পাল্টে নিয়েছে। রাজিয়া জামানের ছোট মেয়ে রাহিতা জামান আর বড় মেয়ে রিদিতা জামান। রাহির পরীক্ষা ছিল বিধায় কাল আসতে পারেনি। আর রাহির সাথে রিদিও ছিল। বোনকে তো আর একা ফেলে আসতে পারে না। ইমতিয়াজের বাড়ি থেকে রাজিয়া জামানের বাড়িতে যেতে ঘন্টাখানেক লাগে। সকাল সকাল দুই বোন এসে হাজির হয়েছে। আরও নিচে নামতেই সোফায় বসে থাকা নাফিসা জামানের দিকে চোখ গেল। ভদ্রমহিলা আরুর দিকেই তাকিয়ে আছে। আরুর কেমন যেন অস্বস্তি হচ্ছে। কেমন অদ্ভুতভাবে তার পা থেকে মাথা পর্যন্ত পরক করছে। রাজিয়া জামানের বড় যা নাফিসা জামান। আরু কাল রাতেও খেয়াল করেছে এই মহিলা কেমন করে যেন তাকিয়েছিল। সবাই আরুর সাথে কথা বললেও নাফিসা জামান কোনো কথা বলেননি। আর ওনার অদ্ভুতভাবে তাকে পরখ করার কোনো কারণ খুঁজে পেল না। নাফিসা জামানের কথায় আরও ধ্যান ভাঙে। নতুন বউ এত দেরি করে ঘুম থেকে ওঠে? কই আগে উঠে সবার জন্য নাস্তা বানাবে তা না, সেই যে খুঁজে ফিটফাট হয়ে নিচে নেমে এলো। আরও কি বলবে ভেবে পাচ্ছে না। সবার সামনে এভাবে বলায় কুণ্ঠায় আড়ষ্ট হয়ে এলো। আরও এসব কথা সচরাচর শোনেননি। সহসায় চোখ দুটো টলমল করে ওঠে। একটু হলেই অশ্রু গড়িয়ে পড়বে। রাজিয়া জামান এবার মুখ খুললেন। এসব কি বলছেন ভাবি? নতুন বউ ও কেন কাজ করবে? আমি আছি কিসের জন্য? আর তাছাড়া এটা আরুর সংসার। আমি চলে গেলে তো সব কাজ আরুকেই করতে হবে, তাই না?
রাজিয়া জামানের কথার প্রেক্ষিতে নাফিসা জামান যেন খেপে গেলেন। ক্ষিপ্ত কণ্ঠেই বলল, তুই চুপ কর ছোট। কত করে বললাম আমার নিধির সাথে তোর ইমতিয়াজের বিয়ে দিত, কিন্তু ইমতিয়াজ না করে দিল। আমার মেয়ে নাকি কোনো দিক দিয়ে কম বলতো, রূপে গুণে সব দিক দিয়েই তো ওই মেয়ের থেকে বেশি। আর এই মেয়ের ফ্যামিলি স্ট্যাটাসও তো আমাদের সাথে যায় না। তোদের ছেলের এই মেয়েকে কি দেখে পছন্দ করলো? এবার আরুর চোখ থেকে নিজ দায়িত্বে 2 ফোঁটা পানি গড়িয়ে পড়ে। জীবনে প্রথমবার আরু এইভাবে অপমানিত হলো। এমন কটূক্তি আরু কখনো শোনেনি। আরুর নম্রতার জন্য আত্মীয় স্বজন সকলেই আরুকে অনেক পছন্দ করে। আদর আহ্লাদে বড় হওয়া মেয়েটার কাছে কথাগুলো কেমন যেন তীরের মতো বিঁধল। আরু আগুন সুন্দরী না হলেও যথেষ্ট সুন্দরী। তাছাড়া ওদের পারিবারিক অবস্থানও খুব একটা খারাপ না। তাহলে এমন তুচ্ছ তাচ্ছিল্য করে এসব বলার মানে কি? ভাবি চুপ করেন, ইমতিয়াজ শুনলে রাগ করবে। ইমতিয়াজের কথা শুনে নাফিসুজ্জামান কিছুটা দপে গেলেন। ইমতিয়াজের রাগ সম্পর্কে তিনি অবগত। শান্তশিষ্ট ছেলেটা রেগে গেলে কেলেঙ্কারি বাঁধিয়ে ফেলে। ওদের কথার মাঝেই ইমতিয়াজ নেমে এলো। ইমতিয়াজকে দেখে সবাই চুপ হয়ে যায়, যেন এতক্ষণ কিছুই হয়নি এমন একটা ভাব। অথচ ইমতিয়াজ সব কথাই শুনেছে। কথায় মগ্ন থাকায় ওকে কেউ খেয়ালই করেনি। সবার দিকে তাকিয়ে আর ওর দিকে তাকালো। মেয়েটা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। ইমতিয়াজ রাজিয়া জামানকে উদ্দেশ্য করে বলল, খেতে দাও। দিচ্ছি। আরও দাঁড়িয়ে না থেকে রাজিয়া জামানের সাথে গেল। রাজিয়া জামান না করলেও আরও শুনল না। রাজিয়া জামান আরুর অবস্থা বুঝতে পারলেন। প্রথম দিন এমন কথা শুনলে যে কারোরই মন খারাপ লাগবে। হুট করে যে আরুকে এতগুলো কথা শুনিয়ে দেবে তা ঘুণাক্ষরেও বুঝতে পারেনি। নাফিসা জামানের স্বভাব সম্পর্কে তিনি অবগত। ওনাকে কিছু বললে তিনি আরুকে আরও কথা শোনাতেন। তখন পরিস্থিতি বাজে রূপ ধারণ করত। তাই আর তিনি কিছু বলেননি। কিন্তু ইমতিয়াজ কিছু না বলতে উনি অবাক হলেন। উনি ভেবেছিলেন ইমতিয়াজ হয়তো কিছু বলবে, তবে সব শুনে কোনো কিছু বলল না। দুজনে হাতে হাতে সবার প্লেটে নাস্তা দিয়ে দিল। ইমতিয়াজ আরুকে বলল, আমার পাশে এসে বসো। আরও চুপচাপ ইমতিয়াজের পাশে চেয়ারে বসে পড়ে। আরুকে না খেতে বসে থাকতে দেখে ইমতিয়াজ বলল, কি হলো, খাচ্ছ না কেন? রুমে গিয়ে খাবে? আরও মাথা নাড়িয়ে না বোঝালো সে এখানেই খাবে, রুমে যাবে না। তাহলে খাও। জি খাচ্ছি। বলে আরও রুটি ছিঁড়ে মুখে দেয়। ডিম পোচ আর তার শুকনো রুটি আর গরুর মাংস কষা। সকালের নাস্তা হিসেবে এর বেশি কোনো আয়োজন করা হয়নি। সকালে এমন হালকা পাতলা নাস্তায় মানানসই। তাছাড়া রাজিয়া জামানের একার পক্ষে এতগুলো লোকের জন্য এর বেশি কিছু করা সম্ভব হয়নি। আর ইমতিয়াজের রুটি দিয়ে মাংস কষা পছন্দ, তাই হালকা নাস্তা হিসেবে ইমতিয়াজের পছন্দের খাবার করা হয়েছে। আরও কোনো মতে একটা রুটি খেয়ে আর খেলো না। ভালো লাগছে না ওর। এমন কটূক্তিমূলক কথা শোনার পর গলা দিয়ে খাবার নামবে না। খাবার শেষে ইমতিয়াজ আরুকে বলল রুমে যেতে। আরও দেরি করে না, ইমতিয়াজের সাথেই রুমে গেল। ইমতিয়াজ আরুর দিকে তাকিয়ে আছে, মূলত মেয়েটার মনোভাব বোঝার চেষ্টা করছে। কি বুঝলো কে জানে। আরুকে বিছানায় বসিয়ে চেয়ার টেনে ওর সামনে বসলো। আরুর কাঁধে হাত রেখে জানতে চাইলো, হুমায়রা, মন খারাপ? আর মাথা তুলে এক পলক ইমতিয়াজের দিকে তাকিয়ে চোখ নামিয়ে নেয়। এবারও মুখে কিছু না বলে মাথা নাড়িয়ে না বোঝায়। ইমতিয়াজ মানল না। বেশ বুঝতে পারছে নাফিসা জামানের কথায় আরও খারাপ লেগেছে, কিন্তু আরও বলবে না। মেয়েটা এত চাপা স্বভাবের। ইমতিয়াজ মেয়েটার হাত দুটো নিজের মুঠোয় নিয়ে খানিকটা বোঝানোর ভঙ্গিমায় বলে, দেখো, এটা তোমার বাড়ি। এ বাড়ির কর্ত্রী তুমি। আর বাড়িতে যারা অবস্থান করছে সকলে এ বাড়ির অতিথি। আজ আছে, কাল চলে যাবে। তারা অতিথি ছাড়া আর কিছুই না। এমনকি নিজে যে তোমায় এত কথা শুনিয়েছে সেও না। তার কোনো অধিকার নেই তোমাকে এত কথা শোনানোর। চাইলেই ওখানে অনেক কিছু বলা যেত, কিন্তু ফুফুর কথা ভেবে কিছু বলিনি। ওনাকে কিছু বললে উনি আমার রাগ ফুফুর ওপর দেখাতেন। ফুফু কষ্ট পাবে তখন। আমি চাই না আমাদের জন্য ফুফু কোনোভাবে আঘাত পাক। আর শোনো, মানুষ অন্যদের কথা শোনাবে, এটাই তাদের স্বভাব। কিছু মানুষ কথার দ্বারা অন্যকে অপদস্থ করতে চায়। পদে পদে হেয়মূলক কথা বলে চলে। কাউকে কথা শুনিয়ে ছোট করে তারা এক ধরনের আত্মতৃপ্তি পায়। সবার কথা ধরে বসে থাকলে চলবে?
তাদের কথা গায়ে লাগিয়ে কষ্ট পেলে তো এক প্রকার তাদের জিতিয়ে দেয়া হয়ে গেল। তারা চেয়েছে তোমায় কথার আঘাতে ক্ষতবিক্ষত করতে, আর সেই কাজে সফলও হয়েছে। চোখের পানি সব থেকে বড় দুর্বলতা। লোকের সামনে সে দুর্বলতা দেখাতে নেই, তাহলে তারা আরও পেয়ে বসবে। আর কখনো বাইরের মানুষের কথায় কষ্ট পেয়ে তাদের সামনে নিজের দুর্বলতা প্রকাশ করতে যাবে না। একটু থেমে কিছুটা গম্ভীর স্বরে বলল। আরও মুগ্ধ হয়ে ইমতিয়াজের সব কথা শুনে গেল। এই লোক এত গুছিয়ে কথা বলতে পারে জানে। আরও কিছু বলতে চাইলো, তবে ইমতিয়াজ বলতে দিলে তো। তুমি বসো, আমি খাবার নিয়ে আসছি। আরও খাওয়ার ইচ্ছে না থাকলেও ইমতিয়াজের জোরাজোরিতে আরও দুটো রুটি খেলো। দুপুরে রান্নায় আরও রাজিয়া জামানকে সাহায্য করেছে। উনি মানা করলেও আরও শোনেননি। কপাল বেয়ে ঘাম ঝরছে তার। এত কাজ আগে কখনো করা হয়নি। সবকিছু গুছিয়ে আরও গোসল করতে গেল। ঘেমে যাওয়া গা কেমন চিটচিট করছে। কভার থেকে একটা খয়েরি রঙের শাড়ি নিয়ে গোসলে যায় সে। গোসল সেরে একেবারে নিচে সকলের খাবার টেবিলে বসে আছে, শুধু আরও বাদে। সবাই হয়তো তার অপেক্ষাই করছে। আরও সবাইকে খাবার পরিবেশন করে ইমতিয়াজের পাশে বসলো, যেন এই জায়গাটা তার জন্যই বরাদ্দ। বিকেলে রাহি আরুকে নিয়ে ছাদে যায়। আরও যেতে চায়নি, তবুও জোর করে নিয়ে গেল। আরুকে ওর বেশ ভালো লেগেছে। ভাবি হিসেবে একদম ওর মন মতো। এই যে আরও মনমরা হয়ে আছে, ওর তাতে ভালো লাগছে না, তাই জোর করেই নিয়ে এলো। ছাদে গিয়ে আরুর মনটা আরো খারাপ হয়ে গেল। এত বড় ছাদ, অথচ একটাও ফুলের গাছ নেই। আরুর ফুল অনেক পছন্দ, অনেক ভালো লাগে। এত বড় ছাদে একটাও গাছ না দেখলে মন খারাপ হওয়ারই কথা। ছাদ একেবারে পরিষ্কার, ইমাথা থেকে উমাথা পুরোই ফাঁকা। ছাদের চারপাশে মোটা করে রেলিং দেওয়া, মাঝে বসার জায়গাও রয়েছে। আরও ভেবেই নিল কয়েকদিন পর পুরো ছাদ বিভিন্ন গাছ দিয়ে নিজের মতো করে সাজাবে। দুজনে দূর আকাশের দিকে দৃষ্টি নিবদ্ধ করে। আকাশ বোধ হয় ওদের ছুতে চায়। ঝলমলে রোদ, ভরপুর উজ্জ্বল আকাশ দেখে আরুর মন খারাপ দূর হয়ে গেল। মৃদু বাতাস এসে গা ছুঁয়ে দিচ্ছে। কিছু শুকনো পাতা বাতাসের সাথে তাল মিলিয়ে নিচে পড়ছে। আরও একটু ঝুঁকে পাতাগুলো পড়ে যা দেখলো। আরও চুপচাপ পরিবেশটা উপভোগ করতে থাকে। রাহির আকাশের দিকে তাকিয়ে বলল, ভাবি জানো, মাকে ভাইয়া অনেক বেশি ভালোবাসে। ছোটবেলায় ভাইয়া অনেক চঞ্চল স্বভাবের ছিল, কিন্তু মামা মামি মারা যাওয়ার পর থেকে কেমন যেন চেঞ্জ হয়ে যায়। কারোর সাথে কথা বলে না, সকলকে এড়িয়ে চলতে শুরু করে, শুধুমাত্র মাকে ছাড়া। ভাইয়ার এমন আচরণ আমাদের কারোর ভালো লাগতো না। সবাই মিলে ভাইয়াকে বাহিরে পাঠানোর সিদ্ধান্ত নেয়। ভাবলো বাহিরের দেশে গেলে হয়তোবা পরিবর্তন হতে পারে, কিন্তু না, আগের থেকে আরও বেশি গম্ভীর হয়ে ওঠে। দেশে ফেরার পর ভাইয়ার স্বভাবের কোনো পরিবর্তন না দেখেই সবাই হতাশ হয়। মাস 6 যেতে সবার মনে হলো ভাইয়াকে বাহিরে না পাঠালেই বোধহয় ভালো হতো। বাহিরে গিয়ে কি বিস্তর পরিবর্তন এসেছে। কি ভেবে যেন নানি মা ভাইয়ের বিয়ের কথা তুলে। হয়তো বিয়ের পর যদি কোনো পরিবর্তন আসে, সে আশায় নিধি আপুকে ভাইয়াকে পছন্দ করে। এ কথা কম বেশি বাড়ির সবাই জানে। ভাইয়ার বিয়ের কথা তুলতেই চাচি সরাসরি মাকে বলেছিল, ঘরে মেয়ে থাকতে বাইরে মেয়ে দেখার কি দরকার? নিধি যেহেতু ইমতিয়াজকে পছন্দ করে, নিধির সাথে বিয়ে দিলে মন্দ হবে না। তাছাড়া ঘরের মেয়ে ঘরেই থাকবে। রাজিয়া জামান তৎক্ষণাৎ যাকে হ্যাঁ না কিছু বলেনি। নিধি মেয়েটাকে তারও খুব একটা পছন্দ না, আর তিনি জানেন ইমতিয়াজের এমন মেয়ে পছন্দ না। সব জেনে শুনে তো আর তিনি এই বিষয়ে হ্যাঁ বলতে পারেন না, আবার মুখের উপর নাও বলা যায় না। বাইরের মানুষ হলে ভাবার কিছু ছিল না, কিন্তু মানুষটা তার যা, সরাসরি না করে দিলে ব্যাপারটা কেমন দেখায়। সংসারে অশান্তি হবে, ভাঙন ধরবে। ভাইয়াকে সব জানাতে ভাইয়া না বলে দিল। সে মেয়েকে দেখতে পারে না, তাকে বিয়ে করার প্রশ্নই আসে না। রাজি হলো না ভাইয়া। তাছাড়া আপু বড্ড গায়ে পড়ার স্বভাবের। ভাইয়ের এমন মেয়ে একদম পছন্দ না বিধায় না করে দিয়েছিল। সেটাই চাচির আত্মসম্মানে আঘাত আনে। তার মেয়ে তো কোনো দিক দিয়ে কম না, ফিরিয়ে দেওয়ার কোনো মানেই নেই। এইসব রেশ ধরেই সকালে বড় চাচি তোমার সাথে ওভাবে কথা বলেছিল। শুধুমাত্র মায়ের জন্য ভাইয়া তখন চাচিকে কিছু বলেনি, কিন্তু চাচির জায়গায় অন্য কেউ তার বউকে কিছু বললে ভাইয়া ছেড়ে কথা বলতো না। তবে একটা কথা কি জানো, রাহির চোখে মুখে দুষ্টুমি ছড়াছড়ি। আরো থতমত খেলো।
না জানি মেয়েটা আবার কি বলে। ভাইয়া কিন্তু তোমার বেলায় কোনো আপত্তি করেনি। এর আগে আরও 3টা মেয়েকে দেখানো হয়েছে। মেয়েগুলো একটা থেকে আরেকটা ছাড়িয়ে যাবে, ওদেরও ভাইয়া মানা করে দেয়, তার নাকি পছন্দ হয়নি। তবে তোমার বেলায় পুরো উল্টোটা হয়েছে। ভাইয়াকে একবারের বেশি দুবার বলতে হয়নি, এক কথায় রাজি হয়ে গিয়েছিল। কি ব্যাপার বলো তো, কিছু মিছু করেছো কি? মানে তোমাদের আগে থেকে কিছু ছিল নাকি? থাকলে আমায় বলতে পারো, আমি কিন্তু কাউকে কিছু বলবো না। রাহির কথা শুনে আরও হাসলো। ভাবলো এই লোকের সাথে 2 দিন থেকে সবাই যার বাড়ি চলে গেল, পুরো বাড়ি ফাঁকা একেবারে। আরও বিকেলবেলা বাড়ি থেকে বের হলো। বাড়ি ভর্তি মানুষ থাকায় রাহির সাথে ছাদে যাওয়া ছাড়া আর কোথাও যাওয়া হয়নি। আরও সোজা বাগানে গেল। ওদের ঘরের বারান্দা থেকে বাগানটা স্পষ্ট দেখা যায়। কাল বিকেলে চোখে পড়েছিল, কিন্তু নিচে নেমে বাগান অবধি যাওয়ার সাহস করে উঠতে পারেনি। অবশ্য রাহিকে বললে রাহি বাগানে নিয়ে যেত, কিন্তু আরও সে ঝামেলায় যায়নি। বাড়ি ভর্তি মানুষ আর সে নতুন বউ, এভাবে ঘুরঘুর করা তার মানায় না। বাগানে গিয়ে আরও হতভম্ব হয়ে তাকিয়ে রইল। অসম্ভব সুন্দর বাগান। পুরো বাগানে নাম না জানা হাজারো ফুলের সমাহার, বেশিরভাগই লতানো গাছের ফুল। শীত শেষে আবার বসন্তে এ গাছে গুচ্ছ গুচ্ছ ফুলের দেখা মিলে। এখন যেহেতু প্রকৃতিতে শরতের আগমন ঘটবে, তাই ফুল ফুটে নেই। তবু আরুর সব থেকে বেশি ভালো লাগছে রসুনলতা গাছটি। তবে গাছের সাথে নামটা যেন বেমানান। এত সুন্দর ফুলের নাম রসুনলতা কেন হতে গেল? মাধবীলতা গাছটার নিচ থেকে বেয়ে আরুদের বারান্দার রেলিং ছুঁই ছুঁই, ডালপালা দিয়ে পুরো বারান্দাটা ঘিরে ধরে রেখেছে। ছাদ খালি হলে কি হবে? বাগান একদম ফুল দিয়ে ভর্তি। মায়াকুঞ্জ। গোটা গোটা অক্ষরে নেম প্লেটে মায়াকুঞ্জ লেখা। আচ্ছা, মায়াকুঞ্জ নাম রাখা হলো কেন? এটি কি মায়ার সমুদ্র হবে হয়তো? এই যে আরও কেমন ক্রমশ মায়ায় জড়িয়ে যাচ্ছে। অদৃশ্য এক মায়া আষ্টে পৃষ্ঠে জড়িয়ে নিচ্ছে তাকে। এতক্ষণ এত বড় বাড়িতে একা কীভাবে থাকবে তা ভেবে পাচ্ছিল না। ভয় ভয় ছিল, তবে এখন কেমন যেন ভয় কেটে গেল। এত সুন্দর একটা বাড়িতে থাকবে ভাবতেই মনটা ভালো লাগায় ছেয়ে যায়। আরও এবার চারপাশটা ভালোভাবে লক্ষ্য করলো। চারিদিক গাছগাছালি দিয়ে ঘেরা। আকাশে আশেপাশে কোনো বাড়ি নেই। লোকালয় থেকে অনেকটা ভেতরে বোধ হয়। নিরিবিলি মুগ্ধতার পরিবেশ। তবে দিনের আলো যতটা না ভালো লাগে, রাতের আঁধারে তার থেকে বেশি ভয়ঙ্কর মনে হবে। কেমন যেন গা ছমছম করা পরিবেশ। তবে আরও ভয়টাকে এতটাও পাত্তা দিল না। ইমতিয়াজ বাড়িতে না থাকলে পুরোটা সময় তাকে একা থাকতে হবে। ভয় পেলে কিভাবে চলবে? আকার আকৃতিতে ইমতিয়াজের বাড়ির তুলনায় আরুদের বাড়ি অনেক ছোট। ওদের বাড়িতে এত সুন্দর বাগানও নেই। আরও এতক্ষণ বাগানে ঘুরে ঘুরে রুমে গেল। খাটের দিকে নজরে যেতেই দেখলো ইমতিয়াজ এখনো ঘুমে। আরও এবার কিছুটা বিরক্ত হয়। এত ঘুমানোর কারণ বুঝতে পারলো না। আচ্ছা, সে কি ডেকে তুলবে? ডাকতেও কেমন যেন অস্বস্তি হচ্ছে। ইমতিয়াজের না ডেকে আরুর একটা বই নিয়ে বারান্দায় চলে গেল। অবসর সময়ে আরুর বই পড়ার অভ্যাস আছে। প্রচুর বই পড়া হয়েছে এবং এর মধ্যে বেশিরভাগই উপন্যাসের বই। বিকেলের সময়টা বই পড়ার জন্য একদম পারফেক্ট। হালকা রোদে আর চোখে পড়ছে। আরুর গায়ের উষ্ণতা ছাড়া মিষ্টি রোদ বিভিন্ন রকম শাস্তি দেয়। আরও হুমায়ুন আহমেদের কোথাও কেউ নেই বইটা পড়েছে। এই নিয়ে হুবহু পড়া হয়েছে কয়েক পাতা। পড়ার পরপর ইমতিয়াজ এসে ওর পাশে বসলো। আরও হাতের বই রেখে ইমতিয়াজের দিকে তাকায়। ইমতিয়াজের চোখে এখনো ঘুম ঘুম ভাব। চুলগুলো এলোমেলো হয়ে পড়ে আছে। কপালে একদম একদম বাচ্চা বাচ্চা লাগছে দেখতে। এতক্ষণ ঘুমিয়েও ঘুম হয়নি দেখে মনে হচ্ছে আরও ঘুমোতে পারলে ভালো হতো। আরও এবার চরম বিরক্ত হলো। চুপচাপ বইয়ে মুখ গুজে রইল। আশেপাশে কোনো খেয়াল নেই। দুনিয়া ওলট পালট হয়ে যাক, তবুও তার ঘুম কৌতূহলের লোককে
দিকে তাকাবে না, ভুলেও না। ইমতিয়াজ আরুর হাত থেকে বইটা সরিয়ে ওকে কোলে মাথা রাখতেই আরও কিছুটা নড়ে চড়ে ওঠে। আশ্চর্য, এই লোক তার কোলে কেন শুয়ে পড়লো? এতক্ষণ তো বিছানায় শুয়েছিল। আরুর নড়াচড়াতে বোধ হয় ইমতিয়াজ বিরক্ত হলো। শক্ত হাতে আরুর কোমর চেপে পেটে মুখ গুজে, ব্যাস এতে আরও নরণচরণ ভুলে জমে যায়। এমনভাবে দুই হাতে আবদ্ধ করেছে আর ওর নড়ার সুযোগ নেই। আরও ভেবে পেল না ইমতিয়াজ এমন কেন করছে। এই 2 দিন তো একবারের জন্যেও কাছে আসেনি। তাহলে আজ কি হলো? সকালে চলে গিয়েছে বিদায়, এখন থেকে কি রোজ কাছে আসবে? আরও ঢোক গিলে কোনো মতে বলল, বলছিলাম কি, বিছানায় গিয়ে কথা বলো না, ঘুমোতে দাও, আমার ঘুম হয়নি। ইমতিয়াজের ঘুমের কথা শুনে আরুর মুখা হয়ে গেল। এই লোক বলে কি? পুরো 2 ঘন্টা ঘুমিয়ে কাটিয়েছে আর এখন বলছে ঘুম হয়নি। আরও মুখ ফসকে বলেই ফেলল, 2 ঘন্টা ঘুমিয়েছেন, আর কত ঘুমাবেন? ইমতিয়াজ খানিকটা নড়ে চড়ে বলল। হুম, আরও ঘুমাবো। আরও আর কিছু বলেনি, অযথা কথা বলা পছন্দ না, তাই চুপচাপ বাইরেই নজর দিল। সন্ধ্যা নেমে আসছে। গোধূলির সময় ওর ভীষণ পছন্দ। হলুদ কমলাটে মিশ্রণের আকাশটা আজ অন্যরকম লাগছে। সূর্য পশ্চিম দিকে হেলে পড়েছে। হয়তো সারাদিন তার তীব্রতা দিয়ে মানুষের অবস্থা নাজেহাল করে তিমিরে ডুব দেওয়ার সময় ঘনিয়ে আসছে। গাছগুলো কেমন মূর্তির ন্যায় দাঁড়িয়ে আছে, বাতাসে ছিটে ফোটাও নেই, তবে পরিবেশটা মনোমুগ্ধকর। গধূলি বেলা হওয়ায় সূর্যের তীব্রতা নেই। হালকা রোদ্দুরের কিরণ চোখ মুখে খিচে বিচ্ছে। পাখিরা সারা দিন ছোটাছুটি করে ক্লান্ত হয়ে নিরে ফিরে যাচ্ছে। আকাশ দেখতে দেখতে আরুর কখন যে চোখ লেগে গেল বুঝতে পারেনি। রাত প্রায় 8টায় ঘুম ভাঙে। তড়িঘড়ি করে উঠে আরও সবটা বোঝার চেষ্টা করলো। বিকেলের অবস্থা ভেবে চট করে কোথায় আছে দেখে নেয়। নিজেকে বিছানায় দেখে অবাক হলো খানিকটা। ও তো দোলনায় ছিল, আর সাথে ইমতিয়াজও। ইমতিয়াজের কথা মাথায় আসতেই পাশে তাকায়, না, কোথাও ইমতিয়াজ নেই। আরও ভাবছে ওকে কি ইমতিয়াজ খাটে নিয়ে এলো? কখন? ওকে ডাক দিল না কেন? আর ওকে ইমতিয়াজ খাটে কিভাবে এনেছে ভাবতে পেট মোচড় দিয়ে ওঠে। ওকে না ডেকে কেন এভাবে কোলে করে নিয়ে বিছানায় আসতে গেল? এইভাবে আরোর খানিকটা রাগও হলো। বারান্দায় গিয়েও ইমতিয়াজের দেখা পেল না আরও। বইটা অবহেলায় দোলনায় পড়ে আছে। বাতাসে দাপটে বইয়ের পাতা উল্টে পাল্টে যাচ্ছে। আরও বইটা নিয়ে রুমে এনে রেখে এলোমেলো চুলগুলো হাত খোপা করে নিচে নামার জন্য পা বাড়ায়। রান্নাঘর থেকে আসা টুংটাং শব্দে ইমতিয়াজের অবস্থান বুঝতে বাকি রইল না আরও। মাথার ঘোমটা টেনে রান্নাঘরে গিয়ে ইমতিয়াজের পাশে দাঁড়ায়। চুপচাপ ইমতিয়াজের পাশে দাঁড়িয়ে ওকে পর্যবেক্ষণ করতে লাগলো। আগুনের তাপে মুখে বিন্দু বিন্দু ঘামের দেখা মিলছে। চুলগুলো অগোছালোভাবে কপালে লেপটে টি শার্টের উপরিভাগ ইতিমধ্যে ঘেমে ভিজে একাকার। ডিমটাও ঠিকমতো উল্টাতে পারছে না, অনেকটা ভেঙে ফেলেছে। আশেপাশে ওটা পড়ে আছে। রান্নাঘরের বেহাল দশা। প্রথমবার যে রান্নাঘরে পা রেখেছে তাতে কোনো সন্দেহ নেই। রান্নাঘরের এই বেহাল দশা দেখে যে কেউ রেগে যেত। তবে আরুর চোখে মুখে রাগের ছিটে ফোটাও নেই, বরং পুরো মুখ জুড়ে বিচরণ করছে অদৃশ্য হাসি। আরুর কে দেখেই ইমতিয়াজের মুখে হাসি ফুটে ওঠে। স্মিত হেসে জিজ্ঞেস করলো, উঠে গেলে? আমি তো ভাবলাম আরও ঘন্টাখানেক ঘুমিয়ে উঠবে বোধ হয়। ইমতিয়াজের কথায় স্পষ্ট ঠাট্টার সুর। ইমতিয়াজের কথার কোনো জবাব না দিয়ে আরও পাল্টা প্রশ্ন করলো, আমাকে ডাকেননি কেন? রান্নাঘরের কি অবস্থা করেছেন? এগুলো কে পরিষ্কার করবে? দেখি সরুন। বলেই আরও ইমতিয়াজকে রান্নাঘর থেকে বের করে নিজের বাকি কাজগুলো করে ফেলল। ইমতিয়াজও ততক্ষণে ফ্রেশ হয়ে এসেছে। ইমতিয়াজকে খাবার পরিবেশন করে আরও ওর পাশে বসে। তবে প্লেটে হাত রাখার আগে ইমতিয়াজ ওর মুখের সামনে ভাতের লোকমা তুলে ধরল। আরও আজ ইতস্তত করলো না, বললও না কিছু, খেয়ে নেয় চুপচাপ। আরও চোখ ঝাপসা হয়ে আসে। এলোমেলো দৃষ্টি ফেলে মেয়েটা। বাবা মায়ের কথা মনে পড়ছে। বিয়ের আগে আরও নিজের হাতে কখনো খাবার খেয়েছে বলে মনে পড়ে না। একেবারে যে নিজের হাতে খায়নি তাও না।
খেয়েছে, তবে বেশিরভাগ সময়ই বাবা মায়ের হাতেই খেত। বিশেষ করে বাবার হাতে। যতই দেরি হোক না কেন আরু বাবার জন্য অপেক্ষা করত। কামরুজ্জামান মেয়ের রাত জাগার কারণ বুঝতেন। যেদিন মেয়ে তার হাতে খেতে চাইবে সেদিন রাত জেগে বাবার ফেরার অপেক্ষায় বসে থাকবে। আরও ভেবেছিল বিয়ের পর হয়তো তার আর কখনো এভাবে খাওয়া হবে না, কেউ মুখে তুলে যত্ন সহকারে খাইয়ে দিবে না। তবে ইমতিয়াজ ওর ধারণা ভুল প্রমাণিত করে দিল। খাওয়া দাওয়া শেষ করে আরও সব গুছিয়ে নেয়। আরুর যতক্ষণ কাজ করছে ইমতিয়াজ সোফায় বসেছিল। আরুর কাজ শেষ হতে ইমতিয়াজের রুমে যায়। রুমে গেল সোজা ওয়াশরুমে, শাড়ি পাল্টে সুতি 3 পিস পরে বেরিয়ে এলো। মেয়েটা দিনের বেলা কোনো রকম শাড়ি পরে পার করে দিলেও রাতের বেলা ভুলেও শাড়ি পরে ঘুমাতে যায় না। একে তো আগের থেকে সে শাড়িতে অভ্যস্ত নয়, দ্বিতীয়ত বিছানায় তো সে আর একা ঘুমায় না, এক হাত দূরে তার 2 দিনের স্বামীও ঘুমায়। একটু নড়েচড়ে যদি শাড়ি না থাকে তখন তাকেই লজ্জায় পড়তে হবে। লজ্জার হাত থেকে বাঁচার রাতে সালোয়ার কামিজ আর একমাত্র অবলম্বন। ইমতিয়াজ হাতে মোবাইল নিয়ে বিছানায় হেলান দিয়ে আছে। আরও ওর পাশে এসে দাঁড়ালো। তাতে যেন কারো কোনো হেলদোল নেই। ইমতিয়াজের এক ধ্যানে মোবাইলের দিকে তাকিয়ে আছে, মনে হচ্ছে খুব গুরুত্বপূর্ণ কিছু দেখছে। আরুকে খেয়ালই করেনি। সে আরুর কিছু বলার জন্য উসখুস করছে। ইমতিয়াজ স্পষ্ট টের পেল মেয়েটার অস্থিরতা, তবুও চোখ তুলে দেখল না। জান্নাত চাইল না এমন কারণ সে কেন আগ বাড়িয়ে জানতে চাইবে? যার সমস্যা সে বলবে, এমন তো না মেয়েটা মুখ নেই, কথা বলতে পারে না। আরও ইমতিয়াজের মনোযোগ ও আকর্ষণের বৃথার চেষ্টা করলেও বার কয়েক গলা খাকারি দিল। লাভ হলো না। মোবাইল থেকে দৃষ্টি উঠানো তো দূর, আরও দিকে মুখ তুলে তাকালো না অবধি। আরও ভেবে পেল না এই লোক না তাকালে সে বাড়ি যাওয়ার কথা তুলবে কি করে, আবার নিয়ে যাবে। 2 দিন পেরিয়ে 3 দিন হতে চলল, অথচ বাড়িওয়ালা কোনো নাম নেই। শেষমেশে না পেয়ে আরু ডাকলো, শুনছেন? শুনছি, বলো। মোবাইল দৃষ্টি রেখেই বলল। আরুর মনে হলো শুনেছি বলেও লোকটার সম্পূর্ণ মনোযোগ এখনো ফোনে। সে যে কিছু বলছে সেই দিকে কোনো ধ্যানই নেই। আরও রাগ হলো কিছুটা, ভেতরে ভেতরে ফুঁসে ওঠে নামটা। ও বাড়িতে কবে যাব? এতে বুঝি কাজ হলো। বাড়ি যাওয়ার সময় শুনে ইমতিয়াজ মোবাইল রেখে আরুর দিকে তাকায়। খানিকক্ষণ চুপ থেকে ওর দিকে তাকিয়ে রয়ে বলল, কালকে নিয়ে যাব, সকালে তৈরি হয়ে নিও, সকালে বের হব আমরা। কামরুজ্জামান সকাল সকাল বাজার থেকে বেরিয়েছেন। গ্রামে থাকা সব থেকে বড় সুবিধাবোধ হয় এটাই, টাটকা শাকসবজি ফলমূল গাছ পাওয়া যায় একদম হাতের নাগালে। ভেজালের কোনো সুযোগই নেই এতে। 2 ব্যাগ ভর্তি বাজার করে এনেছেন। বাজারের ব্যাগ দুটো বোধ হয় ছিঁড়ে যাবে। আর ওদের বাড়িতে সকাল থেকেই ব্যস্ত সময় পার করছে সবাই। বিয়ের পর প্রথমবার মেয়ের জামাই আসবে বলে কথা। শাহানা একা হাতে সব কিছু সামলাতে পারে না বিধায় আর ওর চাচিরাও হাতে হাতে ওনাকে সাহায্য করছে। আর ওর বাবা চাচারা আলাদা থাকলে কি হবে? অনুষ্ঠানের উৎসবে সকলে একজোট হয়ে কাজ করে। বাড়ির পুরো চেহারাই পাল্টে গেছে। প্রতিটা ঘরের চাদর, বালিশের কাভার, জানালা থেকে শুরু করে পর্দাসহ সোফার কুশনের কাভার পর্যন্ত পরিবর্তন করা হয়েছে। আর ওর মা চাচিরা রান্নাঘরের কাজগুলো সামলাচ্ছে আর বাড়ির পুরো নকশা পরিবর্তন করছে আরুর কাজিন দল। বিছানার চাদর থেকে শুরু করে দরজার পর্দা সবকিছু খয়েরি রঙের। এটা আরুর পছন্দের রং, তাই তো বাড়ির সবকিছু আজ খয়েরি রঙে নিজেদের সাজিয়েছে। আরুর কাছে আজ সকালটা অন্য দিনের তুলনায় ভিন্ন ঠেকছে। সে আজ ভীষণ খুশি। তার এত খুশির একটাই কারণ, সে বাড়িতে যাবে আজ। কতদিন পর বাড়িতে যাবে। আরুর মনে হচ্ছে 1 যুগ ধরে বাবা মাকে দেখে না, অথচ 2 দিন হলো বাড়ি ছেড়ে এসেছে। আরু উঠে ফ্রেশ হয়ে ঝটপট তৈরি হতে লাগলো। মেয়েটা যেন আর তর সইছে না। হুমায়রা, হলো তোমার? নিকাব বাতে বাতে আরু জবাব দেয়। জি, এই তো শেষ। ইমতিয়াজ আরুর দিকে তাকালো।
আরুকে বোরকা পরে নিকাব বাঁধতে দেখে কিছুটা অবাক হলো সে। আরও চাইলে যুগের সাথে তাল মিলিয়ে ফ্যাশনেবল ড্রেস পরতে পারত, কিন্তু তা না করে বোরকা পরে বের হচ্ছে। ইমতিয়াজ যেমন প্রশ্ন জাগে, আরও কি আজ একটু বেশি খুশি? তার কাছে তো তাই মনে হচ্ছে। নিকাবের আড়ালে হাসি দেখা না গেলে কি হবে? মেয়েটার চোখ হাসছে। ইমতিয়াজের কাছে স্পষ্ট ধরে দিল। ইমতিয়াজ মুগ্ধ চোখে তাকিয়ে দেখল তা।